সবাইকে শুভেচ্ছা। আমি শিহাব আহমেদ। তো আমি হচ্ছে বিসিএস প্রিলিমিনারির জন্য একটা কমপ্লিট গাইডলাইন দিতে যাচ্ছি যারা একদম নতুন তারা কিভাবে শুরু করবেন সেই অনুযায়ী। তো আমি অ্যাকচুয়ালি হচ্ছে কিছুদিন আগে মানে 3.5 বছরের মতো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জব করেছিলাম। তখন হচ্ছে আমার স্টুডেন্টদের জন্য একটা গাইডলাইন বানিয়েছিলাম। তো একটা মিটিং এর মতো হয়েছিল। এখন ওই জিনিসটাই আমি মানে আমার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাতে যাচ্ছি আর কি। ওকে, তাহলে শুরু করা যাক। আশা করি এই ভিডিওটা থেকে সবার হেল্প হবে। সো আমার প্রেজেন্টেশনটার নাম হচ্ছে বিসিএস প্রিলিমিনারি হাউ টু সাকসিড। সো আমি শিহাব আহমেদ, ex lecturer, Department of Civil Engineering, Daffodil International University. Now I am working as an assistant engineer of Bangladesh Water Development Board. The let's start. তো বিসিএস প্রিলিমিনারি এক্সাম আমরা জানি বিসিএস ক্যাডার হওয়ার জন্য আমাদের তিনটা স্টেপ পার হওয়া লাগে। তিনটা স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি, দেন রিটেন, দেন ভাইভা। সো প্রিলিমিনারিতে অ্যাকচুয়ালি টোটাল মার্ক হচ্ছে 200, তো টাইম ডিউরেশন 2 ঘন্টা। এক্সাম আমাদের নিচ্ছে হচ্ছে আমরা সবাই জানি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। ওয়েবসাইটের লিঙ্কটাও দেওয়া আছে এখানে, পাবলিক সার্ভিস কমিশনের। এখন হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন আর ক্যাডার লিস্ট যদি আমরা জানতে চাই তাহলে যদি আমরা এই লিঙ্কে ক্লিক করি তাহলে আমরা জানতে পারবো। সো আমি ভিডিও ডেসক্রিপশনে আমার প্রেজেন্টেশনের লিঙ্কটাও দিয়ে দিবনি, তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো মার্কস ডিস্ট্রিবিউশনটাও জানতে পারবেন, কয়টা ক্যাডার আছে সেটাও জানতে পারবেন। সিলেবাস, সো প্রিলিমিনারি এক্সাম প্রিপারেশন শুরু করার আগে সিলেবাস জানাটা খুব ইম্পর্টেন্ট, কোন সাবজেক্টে কি কি আছে। সো সেটা হচ্ছে আপনারা এই লিঙ্ক থেকে সিলেবাসটা ডাউনলোড করতে পারবেন। সো ডাউনলোড করে প্রিন্ট করে প্রথমে দেখে নেবেন যে কি সিলেবাসে কি কি আছে। সো এইটা খুব ইম্পর্টেন্ট। এখন আপনি সব সাবজেক্টও দেখতে পারেন অথবা যে সাবজেক্টটা দিয়ে শুরু করবেন সেই সাবজেক্টের সিলেবাসটা প্রথমে দেখে অনুযায়ী পড়বেন। সো মানে সবারই তো কিছু ফেভারিট চয়েস আছে। সো ফেভারিট চয়েসের মধ্যে প্রথমে হচ্ছে ফরেন ক্যাডার। ফরেন ক্যাডার সবারই ফেভারিট। অ্যাডমিন, এটাও ফেভারিট। ফরেন আর অ্যাডমিনই হচ্ছে ফার্স্ট সেকেন্ড এরকম থাকে। সো তারপরে পুলিশ, কাস্টম, ট্যাক্স, এগুলো হচ্ছে খুবই মানে ফেমাস চয়েস আর কি, সবাই এইগুলোর মধ্যেই পেতে চায়। আর আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, সো আমার চয়েসের মধ্যে রোডস অ্যান্ড হাইওয়ে, পিডব্লিউডি, এগুলো হচ্ছে বেশ ফেভারিট। রোডস অ্যান্ড হাইওয়েটা মেইনলি বেশি ফেভারিট। সো এখন আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিভাবে কি পড়তে হবে তো সেগুলো একটু বলার চেষ্টা করছি। সো বাংলা ভাষা সাহিত্য, মানে বাংলা ভাষার জন্য আমাদের বাংলা ভাষা মানে মেইনলি ব্যাকরণে হচ্ছে 15 মার্ক, আর সাহিত্যে হচ্ছে 20 মার্ক। তো এখন এই বাংলা পড়ার জন্য কি কি বই আমার দরকার। তো আমি পড়েছিলাম হচ্ছে MP3, মানে বাজারে অনেক গাইড পাওয়া যায় যেমন MP3, প্রফেসরস, ওরাকল, যে কোনো একটা কিনলেই হয়। আমার কাছে হচ্ছে MP3 ভালো লাগে, অনেকের কাছে প্রফেসরও ভালো লাগে। MP3 হচ্ছে জর্জ সিরিজেরটা কিনতে হবে। আরো আরেকজনের বই পাওয়া যায়, ওনারটা কেনার দরকার নেই, বলবেন যে জর্জ সিরিজ। তারপরে হচ্ছে সবচেয়ে সাহিত্যের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর স্যারের বই। তো উনি হয়তো সাহিত্যের প্রশ্ন করে থাকে অথবা উনি বাংলার প্রশ্ন করে থাকে, ওনার বইটাও জানা লাগবে। আর নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই, ব্যাকরণের জন্য এটা জানতে হবে। আর অথবা আমি নতুন একটা বই পেয়েছিলাম অগ্রদূত বাংলা, এখানে সবকিছু মিক্স করে লেখা আছে, যেমন ধরেন যে MP3 তে যে ইনফরমেশন গুলো আছে, সাহিত্য জিজ্ঞাসায় যে ইনফরমেশন গুলো আছে, সে মিক্স করে হচ্ছে অগ্রদূত বাংলা যে বইটা আছে উনি লিখছেন। আমার কাছে তাই মনে হয়েছে, ব্যাকরণের জন্য ভালো, প্র্যাকটিস করার জন্য ভালো। আর আমি সবসময় পড়তাম যে MP3 আর সাহিত্য জিজ্ঞাসা মিলিয়ে পড়তাম। ধরেন যে আমি কাজী নজরুল ইসলাম সম্পর্কে পড়তেছি, সো প্রথমে আমি MP3 থেকে পড়তাম, এরপর সাহিত্য জিজ্ঞাসা থেকে পড়তাম। তো দুইটা মিলিয়ে মোটামুটি আমার ভালো প্র্যাকটিস হয়ে যেত, এরপর MP3 থেকে কোশ্চেন গুলো প্র্যাকটিস করতাম। তো খুবই খুবই ইফেক্টিভ ছিল আর কি। তো সাহিত্য খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো পড়তে হবে। আর তো এই অনুযায়ী, আর অগ্রদূত বাংলা যদি পড়েন তাহলে একটা পড়লে আই থিঙ্ক পুরোটা কভার হয়ে যাবে, বইটা বেশ ভালো। এরপরে হচ্ছে ইংলিশ। সো ইংলিশ হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন, গ্রামার 20 আর লিটারেচার 15। যাদের ছোটবেলা থেকে ইংলিশে বেসিক ভালো তাদের জন্য মানে ইংলিশটা ইজি হয়ে যায়, গ্রামারটা মেইনলি ইজি হয়ে যায়। তো এই আর লিটারেচার পড়তে হবে ভালো মতো, মানে বাংলা আর ইংলিশ লিটারেচার এই দুইটা খুব ইম্পর্টেন্ট। যার বাংলা ইংলিশ লিটারেচার গুছানো থাকবে, যে ভালো পারবে, যে অপশন ছাড়াও সে মানে যে পারবে তার জন্য খুবই মানে অনেক সে এগিয়ে থাকবে। যেমন হচ্ছে ধরেন যে বললো এই বইটা কে লিখছে, সে যদি অপশন ছাড়া ডিরেক্ট বলে দিতে পারে এই বইটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে, এই বইটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখছে। সো বা এই
তো এরকম যে পারবে সেই তারই বুঝতে হবে যে তার এই লিটারেচারে খুব ভালো প্রিপারেশন আছে। কিন্তু যদি কোশ্চেন করার পরে বলেন যে ভাইয়া অপশন দেন, তাইলে বুঝতে হবে যে ভালো প্রিপারেশন নেই। অপশন ছাড়া আপনাকে পারতে হবে, তাইলে বলতে পারবেন যে লিটারেচারে ভালো প্রিপারেশন আছে। এখন গ্রামারের জন্য কি, আমি পড়তাম ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, তো এইটা গ্রামারের জন্য আমার ভালোই লাগতো। এরপর আরেকটা বই আছে মাস্টার নামে, এটা খুবই অনেক বড় একটা বই, বাট এটা পড়তে পারলে বেশ ভালো হয়। যদি পড়তে পারেন তাহলে ওটা পড়তে পারেন, নাহলে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম পড়বেন, এটা বললে মোটামুটি কভার হয়ে যায়। আর যার হচ্ছে ছোটবেলা থেকে ইংলিশে বেসিক ভালো, সে অনেক আগায় থাকবে, তার খুব কমই পড়া লাগবে। তারপরে হচ্ছে লিটারেচারের জন্য অ্যান ইজি অ্যাপ্রোচ টু ইংলিশ লিটারেচার, এরকম ছোট ছোট অনেক বই পাওয়া যায়। তো লিটারেচারের জন্য এই বইটা ভালো। আবার কনফিডেন্স কোচিং এর একটা লিটারেচার বই পাওয়া যায়, ওই বইটাও খুব ভালো। যে কোনো একটা কিনে পড়বেন অথবা দুই তিনটা মিলায় মিলায় পড়বেন। যেমন ধরেন যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে আপনি পড়তেছেন, তাহলে এই এই কনফিডেন্স কোচিং এর বইয়ে যে বই উনি যে বইগুলো লিখছে ওইগুলো একটা নোট ডাউন করবেন। আবার এই আরেকটা বইয়ে দেখবেন যে ওইখানে আর নতুন কি আছে ওইটা নোট ডাউন করে একসাথে পড়ে ফেলবেন। তো খুবই ভালো হয় সেই জিনিসটা। তো লিটারেচারটা খুব ভালো মতো পড়বেন, তাহলে দেখবেন যে অনেক আগে আছেন। গ্রামার যদি মোটামুটি ভালো পারেন তাহলে আগে আছেন। আর ইংলিশে গ্রামারের জন্য ভোকাবুলারিটা ইম্পর্টেন্ট। ভোকাবুলারির জন্য আপনি বইও পড়তে পারেন অথবা প্রতিদিন ইংলিশ পেপার পড়লে আপনার ভোকাবুলারিটা অনেক বাড়বে। ভোকাবুলারি বেশি পড়লে রিটেনের জন্য কাজে লাগবে। প্রিলিমিনারিতে আসলে 4টা আসে, তো 4টার মধ্যে 2টা থেকে 3টা আপনি এমনি বুঝতে পারবেন যে অ্যান্সার কোনটা। আপনি যদি অর্থও না জানেন, দেখা যাবে 3টা একরকম অপশন, আরেকটা হচ্ছে অন্যরকম অপশন, তো ওইটাতে পেরে যাবেন। কিন্তু তবু ভোকাবুলারি বাড়ানোটা আপনার এখন খুব দরকার না হলেও পরে দরকার হবে। সো ভোকাবুলারির জন্য সাইফুসের একটা বই আছে, আমি কখনো দেখিনি বাট শুনেছি ভালো, এটা আপনারা দেখতে পারেন। তো এখন বাংলাদেশ বিষয়ে বলি, মোট নাম্বার 30, তো এটা খুব ইম্পর্টেন্ট। এটার জন্য হচ্ছে প্রয়োজনীয় MP3, তারপরে বেসিক ভিউ মোহাম্মদ নাইম হাসান, এই বইটা খুবই ভালো। কিন্তু এই লোক হচ্ছে উনি বই মানে অনেক দেরি করে বের করে। আপনি যদি উনার বইয়ের আশায় হচ্ছে সাধারণ জ্ঞান পড়া বাদ দিয়ে থাকেন তাইলে ধরা খাবেন। তো আগে সাধারণ জ্ঞান কমপ্লিট করে রাখবেন, এরপরে উনার বই পড়া ট্রাই করবেন। যদি পড়তে পারেন তাহলে পড়বেন, নইলে পড়া দরকার নেই, বাট বইটা ভালো, যদি পড়তে পারেন তাহলে লাভ আছে। আর যদি মানে একদম এমন সময় উনি বের করবে তখন আসলে পড়ার সময় থাকে না। তারপরে হচ্ছে ক্লাস 9 এর সমাজ বই, ইতিহাস বই, এগুলা কাছে রাখতে পারেন। এগুলা থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন হয়, কিন্তু এত ইনফরমেশন আসলে সবসময় অতটা পড়া পসিবল হয় না। সো MP3 জর্জ সিরিজ ভালো মতো পড়লে, আবার পরে যদি লাস্টে বেসিক ভিউটা দেখতে পারেন তাহলে আপনার প্রিপারেশনটা ভালো হবে। সো গুরুত্বপূর্ণ টপিকটা কি, মুক্তিযুদ্ধ থেকে অনেক প্রশ্ন থাকে, সো এটা ভালো মতো পড়বেন। এবার সংবিধান থেকেও বেশ প্রশ্ন থাকে, সো এটাও ভালো মতো পড়তে হবে। সংবিধানে ধরে আপনাকে যদি ধরে, এমন ভাবে পড়তে হবে যে আপনাকে ধরলো যে 68 নাম্বার ধারা কোনটা বা 108 নাম্বার ধারা কোনটা, সেইভাবে আপনি যদি ডিরেক্ট বলে দিতে পারেন তাইলে বুঝবেন যে আপনার সংবিধানের প্রিপারেশন ভালো। এখন ধরেন যে MP3 জর্জ সিরিজে মানে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আসার মতো, ওই ধারাগুলো সম্পর্কে ডিটেলস বলা আছে। অনেক ধারা আছে, ওগুলো দেখলেই বুঝবেন যে আসলে ওগুলো ইম্পর্টেন্ট না, ওগুলো মুখস্থ করা লাগবে না। বাট ম্যাক্সিমাম যদি আপনি মনে রাখতে পারেন তাহলে দেখবেন যে খুব ভালো। আর এরপরে অর্থনৈতিক সমীক্ষা, এটা তো খুবই ইম্পর্টেন্ট। অর্থনৈতিক সমীক্ষা মানে একটা প্রথমে সামারি থাকে, সামারিটা ভালো মতো লিখে ভালো মতো পড়ে ফেলবেন, অর্থনৈতিক সমীক্ষা। সো এখান থেকে অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবেন। এরপরে বাজেটের সামারি থেকে অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবেন। সো তাহলে বাংলাদেশে ভালো করার উপায় কি, আপনি MP3টা খুব ভালো মতো বা যে কোনো একটা বই খুব ভালো মতো পড়বেন। এরপরে যদি পসিবল হয় লাস্টে বেসিক ভিউ এটা পড়া ট্রাই করবেন। আর হচ্ছে ক্লাস 9 এর সমাজ বই, ইতিহাস বই থাকুক, হয়তো পড়তে পারলে ভালো। আমি কখনো পড়তে পারিনি আসলে, তো আমি খুব বেশি সাজেস্ট করবো না যেগুলো পড়তেই হবে। তারপরে হচ্ছে এই টপিক গুলো ভালো মতো পড়বেন। ওকে, এরপরে হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি, মোট নম্বর 20, প্রয়োজনীয় হচ্ছে MP3 জর্জ সিরিজ অবশ্যই, আর বেসিক ভিউ মোহাম্মদ নাইম হাসান। সো উনার এটার আন্তর্জাতিকের ক্ষেত্রেও এটা ইম্পর্টেন্ট যে যদি সময় পান তাইলে পড়বেন, বাট উনার আন্তর্জাতিক যে পোর্শনটা আমি বলবো যে এটা অবশ্যই পড়বেন, কারণ আসলে উনি আন্তর্জাতিক পোর্শনটা খুবই ভালো লেখেন। তো এটা মাস্ট পড়া ট্রাই করবেন। আর আর হচ্ছে উনার বই পাওয়ার আগে আমি অ্যাকচুয়ালি যেভাবে পড়তাম, ধরেন যে জাতিসংঘ পড়তেছি, জাতিসংঘ MP3 তে যতটুক আছে তার থেকে আমি গুগলে সার্চ দিতাম, উইকিপিডিয়া সার্চ দিতাম, ওইখান থেকে উইকিপিডিয়ার যে ইন্ট্রোডাকশন থাকে কোনো একটা টপিকের, ওই ইন্ট্রোডাকশন থেকে আমার যে ইনফরমেশন গুলো ইম্পর্টেন্ট মনে হইতো ওগুলো আমি মুখস্থ করতাম বা মানে জেনে রাখতাম আর কি। তো ওই জিনিসগুলো আমার প্রিপারেশন হেল্প হয়েছে।
পরে আমি একটা বই, এমন একটা বই খুঁজতেছিলাম যে যেখানে ওই মানে আরো ডিটেলসে আছে, তখন আমি হচ্ছে মোহাম্মদ নাইম হাসানের বেসিক ভিউ বইটা পাইছি, দেখে বই ভালো মনে হয়েছে। আন্তর্জাতিক পোর্শনটা অবশ্যই ভালো, কোনো কিছু না পড়তে পারেন ওনার বইয়ের আন্তর্জাতিক পোর্শনটা অবশ্যই পড়বেন, তাহলে আপনার প্রিপারেশনটা ভালো হবে। তারপর হচ্ছে ভূগোল, মোট নাম্বার 10 নাম্বার থাকবে প্রয়োজনীয় বই MP3 জর্জ সিরিজ আর ক্লাস 9 এর ভূগোল বই। ভূগোলের জন্য অবশ্যই বোর্ডের বইটা অবশ্যই পড়তে হবে, কারণ MP3 জর্জ সিরিজে আসলে সবকিছু কভার হয় না, এই ভূগোল বই থেকে অনেক অনেক কিছু থাকে। সো আপনি হচ্ছে MP3 জর্জ সিরিজ দেখে যে যে চ্যাপ্টার গুলো আসলে আপনার মানে পরীক্ষায় আসে ওই চ্যাপ্টার গুলো আলাদা করে ওইখান থেকে পড়বেন, ভালো হবে। এরপর হচ্ছে সাধারণ বিজ্ঞান, মোট নাম্বার 15। অ্যাকচুয়ালি যারা সায়েন্সে সবাই বলে যে তাদের পড়তে হয় না, পড়তে হয় অ্যাকচুয়ালি, কিন্তু বিজ্ঞান জিনিসটা এমন, আপনার যদি সহজ করে, সহজ করলে এমনি ধরেন যে 15টার মধ্যে 12-13টা পেরে যাবে না, কঠিন করলে ওই পড়লেও 6-7টাই পারবেন, 7-8টাই পারবেন। 38-এ এমন হয়েছিল, কিছুটা কঠিন করছিল, আমরা সায়েন্সের স্টুডেন্ট থাকার পরেও খুব বেশি পারিনি, কিন্তু আবার দেখা গেছে যে 40-এ খুব ইজি করছে, 15টার মধ্যে 14টাই পারা গেছে, আবার 41 অ্যাকচুয়ালি ভুলে গেছি যে কেমন করছে, অতটা মনে নেই, বাট ওই MP3 জর্জ সিরিজটা আমি পড়তাম, অত কিছু পড়তাম না, খালি জীববিজ্ঞান পোর্শনটা পড়তাম, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, ফিজিক্স কেমিস্ট্রি ওই পোর্শনটা তেমন একটা পড়তাম না। আর যদি মানে ভালো, সবচেয়ে ভালো হয় ক্লাস 9-এ কমার্সের বিজ্ঞান বইটা যদি পড়তে পারেন তাহলে খুব ভালো হয়। আর কিছু কিছু টপিক যে কমার্সের বিজ্ঞান বই নাই, ওগুলা হচ্ছে সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বই থেকে টপিকগুলো দেখতে পারেন, সেইটাই। বিজ্ঞান সম্পর্কে আমি ওরকম সাজেশন খুব ভালো দিতে পারলাম না, বাট আমি একটা কথা বলি যে বিজ্ঞান যদি কঠিন করে তাহলে 7-8টার বেশি এমনিও পারা যায় না অনেক পড়লেও, আর যদি সহজ করে এমনিই পারা যায়। তো বিজ্ঞানে অ্যাকচুয়ালি সায়েন্সের স্টুডেন্টদের জন্য একটু কম টাইম দিলেও চলে। তবে কম্পিউটার তথ্য প্রযুক্তি এখন দিনে দিনে বেশ কঠিন প্রশ্ন হচ্ছে। সো সবচেয়ে ভালো বই ছিল ইজি কম্পিউটার, ইজি কম্পিউটার এখনো ভালো আছে। আর হচ্ছে ইন্টারের আইসিটি বইটা খুব ইম্পর্টেন্ট, যে মানে ধরেন যে কোনো একটা চ্যাপ্টার আপনি ইন্টারের ইজি কম্পিউটার থেকে পড়ার পরে ইন্টারের আইসিটি বইটাতে দেখলেন, এখানে আলাদা কি কি ইনফরমেশন আছে ওগুলো নোট ডাউন করে আপনি পড়তে থাকলেন, ঠিক আছে। আর ম্যাথ, সো ম্যাথ হচ্ছে MP3 জর্জ সিরিজ ক্লাস 8-9 এর ম্যাথ বই, অ্যাকচুয়ালি 8-9 এর ম্যাথ বই থেকে সিলেবাস দেখে দেখে পড়লে অ্যাকচুয়ালি হয়ে যায়, ওইখান থেকে হুবহু ম্যাথ তুলে দেয়। আর 2-3টা চ্যাপ্টারের জন্য ইন্টারের ম্যাথ বই লাগে। যেহেতু আমি হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট এবং সারা জীবন আমি হচ্ছে ম্যাথই পড়াইছি, ম্যাথে আমি সবচেয়ে কম টাইম দিছি, বাট অনেকের এটা ম্যাথ খুব ভালো মতো, মানে অনেকের না, ম্যাক্সিমাম মানুষেরই ম্যাথে দুর্বলতা আছে। সো অ্যাকচুয়ালি MP3 গুলা তো থাকবেই, বাট আপনি 8-9 এর যে গণিত বই আছে সিলেবাস ধরে ওইখান থেকে প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা ম্যাথ করবেন। ইন্টারের যে চ্যাপ্টার গুলো দরকার, যেমন সরলরেখার কিছু ম্যাথের জন্য দরকার, সম্ভবতার জন্য দরকার হইতে পারে, ওগুলো ইন্টারের বই থেকে ভালো মতো দেখবেন। আপনি বোর্ডের বইয়ে ম্যাথে প্রাধান্য দিবেন, যার ম্যাথে সমস্যা প্রতিদিন প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে ভালো হয়ে গেছে। মানসিক দক্ষতার জন্য খাইরুলসের মানসিক দক্ষতা যে বইটা, ওইটা খুব ভালো, ওইটা বললে আশা করি হয়ে যাবে, এটার থেকে আর বেটার কিছু নাই। তারপর হচ্ছে নৈতিকতা মূল্যবোধ, আমি হচ্ছে এটা কখনোই পড়ি না, খুবই কনফিউজিং, আমার মতে পড়া না পড়া একই কথা, উত্তর না করা ট্রাই করাই ভালো। অথবা যারা ভিডিও দেখবেন তাদের কাছে ভালো কোনো কিছু মনে হইলে নৈতিকতা মূল্যবোধ সম্পর্কে আমাকেও জানায়, যেহেতু আমি মানে হয়তো আমার 43rd BCS-টাও দেওয়া লাগবে, সো আমার নিজেরই এই মানে এইটা সম্পর্কে সাজেশন দরকার যে কিভাবে পড়বো। সো মানে 38 BCS এ বেশ কয়েকটা দাগায় খুব ধরা গেছিলাম, 40 BCS এ 3-4টা দাগাইছি, 3-4টার মধ্যে দুইটা ভুল হয়েছে, দুইটা হয়েছে হয়তো। আবার 41 BCS এরকম দুইটা না কয়টা দাগাইছি, এখান থেকে 1-2টা এমনি ভুল গেছে। এটা কি করতে হবে আমি অ্যাকচুয়ালি জানি না, আমার মতে এটা না পড়াই মানে উত্তম আর কি। সো একটা ডাইজেস্ট থাকা দরকার, যে একদম প্রিপেয়ার মানে কারো মানে ডাইজেস্ট কে পড়বে, যার হচ্ছে সময় নাই অথবা হচ্ছে চাকরি করেন, সে ডাইজেস্টটা পড়তে পারেন। যেমন এই 41 BCS এ আমার হচ্ছে মানে অ্যাকচুয়ালি সময় ছিল না, রিটেন তারপরে হচ্ছে নতুন চাকরি, এগুলাতে সময় ছিল না যে কিভাবে আলাদা, এই যে আমি যে সাজেশন গুলো দিলাম এইগুলা মানে পড়ার মতো সময় অ্যাকচুয়ালি ছিল না। তো আমি প্রিসেপ্টর ডাইজেস্টটাই পড়েছিলাম, খুব আমার কাছে খুবই ভালো বই মনে হয়, যে কোনো কিছু না পারবেন এই বইটা A to Z পড়বেন, তাইলে ইনশাল্লাহ চান্স পেতে কোনো সমস্যা হবে না। আর এই যে বেশ কিছু জায়গায় হচ্ছে বোর্ডের বই লাগে, যেমন ভূগোলে বোর্ডের বই লাগে, আইসিটিতে বোর্ডের বই লাগে। এই প্রিসেপ্টরের টেক্সট বুক রিভিউ নামে একটা বই আছে, ওনারা হচ্ছে ওই বোর্ডের বই থেকে 6 থেকে 10 পর্যন্ত বোর্ডের বই থেকে যে যে জিনিসগুলো দরকার ওই জিনিসগুলাই ওনারা আলাদা করে ফেলছে। সো বোর্ডের বই যদি অনেক বিশাল মনে হয় তাহলে এই বইটা কিনে ওই অংশটুকু দেখবেন, তাইলেই হবে,
খুব সুন্দর করে আছে। এই দুইটা বই আপনারা অবশ্যই কিনবেন। যদি কোনো কিছু না পারেন, প্রিসেপ্টর ডাইজেস্ট আর প্রিসেপ্টর টেক্সট বই রিভিউ, এই দুইটা বই পড়বেন, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে হচ্ছে সাম্প্রতিক মানে কোচিং গুলা, আমি তো কখনো কোচিং করি নাই, বাট আমার মনে হয় কোচিং গুলাতে সাম্প্রতিক জিনিসগুলোতে জোর দেয়, মানে হচ্ছে ওনারা একটু নতুনত্ব আনার চেষ্টা করে, বা স্টুডেন্টদের মধ্যে একটা ভাব আনার চেষ্টা করে আমরা অনেক কিছু পারি। তো কোচিং আমি সবসময় হচ্ছে ডিসকারেজ করি, কোচিং আমার মতো দরকার নেই। পরীক্ষা দিতে পারেন, বাট আমার মতে কোচিং মানে একটা গ্রাজুয়েশন করা স্টুডেন্টের কোচিং করার কোনো দরকার নেই। সে যদি নিজেই পড়তে পারে, প্রিলিমিনারিতে পাস করবে। সাম্প্রতিকে অতটা মানে একদম গুরুত্ব দিবেন না এরকম না, বাট মেইন গুরুত্বটা যেন সাম্প্রতিকে না হয় সাধারণ জ্ঞান। সাম্প্রতিকের জন্য একদম লাস্টে 1 মাস আগে বা 1.5 মাস আগে রিসেন্ট ভিউ নাইম হাসান বের করে, উনারটা পড়বেন, অথবা স্পটলাইট সাম্প্রতিক তথ্যকণিকা, এটা পড়বেন। যে কোনো একটা পড়লেই দেখবেন হয়ে গেছে। এরকম অনেক অনেক সাম্প্রতিকের বই বের হচ্ছে এখন, যে কোনো একটা ভালো দেখে পড়ে ফেলবেন। তো পেপার পড়ার অভ্যাস ভালো, আর এক্সামের 1 মাস আগে এই দুটো বই পড়লে সাম্প্রতিক ঘটনা প্রশ্নগুলো পারা যাবে। তো এটাই আমি বলেছিলাম। সো এটা হচ্ছে আমার আমার মানে আমার মতে প্রিপারেশন নেওয়ার ওয়ে। আর কিছু গুরুত্বপূর্ণ টিপস আমার মতে দেওয়া উচিত। সো ফেসবুকের অনেক গ্রুপ আছে, প্রিলিমিনারি, রিটেন, এই গ্রুপগুলোতে আপনি বেশি যাবেন না। এক্সামের আগে আগে যাইতে পারেন, এইগুলোতে এক একজন এক এক কথা বলবে, আপনার মাথা নষ্ট হবে। নিজের মতো পড়েন, তাহলেই হবে। গ্রুপগুলোতে বেশি দরকার নেই, গ্রুপগুলোতে মানে কমেন্ট খেলার তো কোনো দরকার নেই। তারপরে ফেসবুকে দেখবেন প্রচারণা করে ভরায় ফেলছে, এই বই ভালো, এই বই ভালো। ওই বইয়ের দরকারই নাই। এই যে ফেসবুকে প্রচারণা করা সিঙ্গেল রাইটারের লেখা হুজুকে না কিনেই ভালো। এরকম বই কিনলে আপনার শুধু সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে। বইগুলাতে নিজে নিজে লেখে, বই ভালো করা ট্রাই করে, কিন্তু প্রচুর ভুলে ভর্তি। ঠিক আছে? এই যে সবচেয়ে বেশি হাইপ হয় নাইম হাসানের বেসিক বইটা নিয়ে। তো ওনার বই ভালো অ্যাকচুয়ালি, কিন্তু হচ্ছে অনেক একদম এক্সামের আগে আগে বের করবে, আপনি পড়তে গিয়ে ধরা খাবেন। আমি রিটেনে আন্তর্জাতিক ওনার বই পড়তে গিয়ে ধরা খাইছি। মানে আন্তর্জাতিকে অ্যাকচুয়ালি ওনার বই ছাড়া ভালো কোনো বই নেই। সো আমার প্রথম হিসেবে, আবার চাকরি করে রিটেন দেওয়া, সো প্রথম হিসেবে ওনার বইয়ের জন্য ওয়েট করা ছাড়া আমার আসলে কোনো উপায় ছিল না। উনি 1 মাস আগে বের করছে, বইটা খুবই ভালো ছিল, কিন্তু শেষ করতে পারিনি। সো আমার আন্তর্জাতিক পরীক্ষাটা বেশ একটা ভালো হয়নি। ঠিক আছে? বাট উনাকে আমি দোষ দিচ্ছি না, এটা উনার স্ট্র্যাটেজি, আর হচ্ছে উনি অনেক কিছু করে, উনি হয়তো সময় পায় না। বাট বই খুব ভালো, এটা আমি বারবার বলতেছি, বেসিক ভিউ বইটা। সো আমার মতে একই দিনে একসাথে অনেকগুলো বিষয় না পড়াই ভালো। আমি অলওয়েজ হচ্ছে একটা সাবজেক্ট শুরু করতাম, এটা 1 মাস পরে শেষ করতাম প্রিলিমিনারিতে। সো এটা আপনি এইভাবে করতে পারেন, অথবা একসাথে একদিনে 2টা 3টার বেশি সাবজেক্ট পড়েন না, তাইলে গোলায় যাবে আর কি। সবচেয়ে ভালো হয় আমি যেটা বললাম, এক সাবজেক্টে সবকিছু একবারে পড়ে ফেলা। আমার কাছে এটা ভালো মনে হয়, অনেকের কাছে এটা ভালো নাও মনে হতে পারে, যে 1 মাস ধরে একটা সাবজেক্ট পড়তেছি, বোর হয়ে যাবো। So, এই কথাটাও ঠিক, বাট 2-3টা সাবজেক্টের বেশি ভালো মানে একসাথে পড়েন না আরকি। সো ম্যাথ ইংরেজি ভালো পারলে অনেক আগে থাকা যায়, এটা তো জানেন। সার্কুলার দিলে পড়বো, এই আশায় বসে না থাকা ভালো। ঠিক আছে? সার্কুলার অনেকে বলে যে সার্কুলার দেখ, এরপরে আমার মানে কম্পিটিশন আসবে বা নিজের পড়ার মধ্যে জেদ আসবে, তারপরে পড়বো। আগে থেকেই পড়ার চেষ্টা করেন। আর অনেকে বলে যে গত বছর সার্কুলারে 6 মাস পরে প্রিলি হয়েছে, এবারও হবে। এই আশা না করাই ভালো, কারণ হচ্ছে পিএসসি হচ্ছে খুবই কনফিউজিং, ওনাদের যা মনে হয় তাই করবে। সো গত বছর 6 মাস পরে হয়েছে, এবার 4 মাস পরে সার্কুলারে 4 মাস পরেও প্রিলি হইতে পারে, এটা কোনো গ্যারান্টি নেই। সো ওইভাবে চিন্তা করবেন না, নোট করে পড়লে ভালো। আমার মতে কোচিং না করে নিজে পড়া ভালো, কোচিং এক্সাম দেওয়া যেতে পারে। তো অবশ্যই আমার মত, আমি এটা স্ট্রংলি বিলিভ করি। কারণ হচ্ছে অনেকে কোচিং এ বলে যে কোচিং এর কারণ কি, নলে আমার হচ্ছে মানে আমি পড়তে পারি না, প্রেশার ছাড়া পড়তে পারি না। তো আপনি একটা গ্রাজুয়েট, সো আপনার প্রেশার কেন লাগবে? ভালো কিছু করতে হলে জীবনে আপনাকে নিজে থেকেই করতে হবে। সো কোচিং করে টাকা নষ্ট করার অ্যাকচুয়ালি আমার মতে কোনো দরকার নেই, বাট এক্সাম দিতে পারেন, এক্সাম দিলে প্রিপারেশন হয়। সো এই জিনিসগুলো আরো কি জানি একটা বলতে চাইছিলাম, অ্যাকচুয়ালি ভুলে গেছি। আর আমার মতে আমি প্রিলিমিনারির জন্য মোটামুটি 1 বছরের মতো পড়েছিলাম। তো আমার 38-এ হয়নি, আমি মোটামুটি 1 বছরের জন্য প্রিলিমিনারির জন্য পড়ছি। এরপর এমন একটা প্রিপারেশন হয়েছে আল্লাহর রহমতে, আমি 41-এ তেমন কিছু পড়তে পারিনি, লকডাউন ছিল আর যাই ছিল, কোনো রকম একটু পড়ছিলাম। বাট পরীক্ষার 8-10 দিন আগে আমি ধরতে গেলে তেমন কিছুই পড়িনি। ভাবছিলাম টিকবো না, আর এক্সামের আগের দিন আমার মিটিং ছিল, মিটিং 8টা পর্যন্ত হয়েছে। এরপরে
আমি পরীক্ষা দিতে গেছি, দেখলাম যে আসলে আমার মোটামুটি সবই মনে ছিল আল্লাহর রহমতে, সমস্যা হয়নি। আর অ্যাকচুয়ালি যেহেতু আমার গভর্নমেন্ট একটা ভালো জব আল্লাহর রহমতে করি, তারপর আবার ভাইবা 40-এ ভাইবা দিব, সো আমার কনফিডেন্সটা ছিল অনেক। সো আমার কোনো টেনশন ছিল না, টেনশন ফ্রি ভাবে এক্সাম দিছি, তাই মোটামুটি 41-110-এর মতো ছিল আল্লাহর মতে। সো ওই অনুযায়ী ভালো হয়েছে। তার এটা কেন বললাম, কারণ হচ্ছে আমি 1 বছর প্রিপারেশন নিছি। সো আমার মতে আমি মোটামুটি সবকিছুই ভালো মতো পড়ছি, ওই জিনিসটা আমার রিটেনেও কাজে দিছে। আবার 41 প্রিলিতে যে আমি পড়তে পারিনি, ওইটাও কাজে দিছে। সো 3 মাস পরে প্রিলির আশা বাদ দেওয়াটা ভালো, আপনি অনেক লং টার্ম প্ল্যান নিয়ে পড়া ট্রাই করেন আর কি। 3 মাস পরে পরে অনেকেরই হয়, কিন্তু তারা তারা কি করে, তারা হচ্ছে প্রিলিমিনারিতে কোশ্চেন কেমন হয় এই প্যাটার্নটা বুঝে ফেলে। সো আগের কোশ্চেন গুলো দেখে প্যাটার্ন গুলো কেমন হয় এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে লাইভ এমসিকিউ অ্যাপ আছে, যারা কোচিং এ ভর্তি হতে না পারেন এই অ্যাপে এক্সাম দিতে পারেন, অ্যাপের কোশ্চেনের মান খুব ভালো। তো এটা আমি সাজেস্ট করবো, লাইভ এমসিকিউ ফেসবুকে সার্চ দিলে পাবেন। আর মানে জব সলিউশন, মানে আগে পিএসসি যে এক্সাম নিয়েছে ওই এক্সাম গুলা থেকেও অনেক প্রশ্ন আসে। সো জব সলিউশনের প্রশ্নগুলো আপনি এমপি3 তেও পাবেন। আর আলাদা করে জব সলিউশন কিনেন, প্রতিদিন একটা করে এক্সাম সলভ করেন, তাহলে আপনার লাভ হবে। সো এখন যারা একদম নতুন শুরু করেন না, নতুন একদম কিছুই শুরু করেন না, তাদের জন্য কি করণীয়, তারা হচ্ছে প্রথমে সিলেবাসটা দেখবেন, মার্কস ডিস্ট্রিবিউশন দেখবেন, এরপরে হচ্ছে একটা কোশ্চেন ব্যাংক কিনবেন, মানে 10 থেকে 40, 41, 42 যা আছে কোশ্চেন ব্যাংক কিনে দেখেন কি টাইপের প্রশ্ন আসে। তো ওগুলা দেখেন, এরপরে যে কোনো একটা সাবজেক্ট দিয়ে শুরু করেন। আমি যেমন বাংলা লিটারেচার দিয়ে পড়েছিলাম, যে কোনো একটা সাবজেক্ট দিয়ে শুরু করেন। আমার মতে আমি যেমন বাংলা লিটারেচার ধরেছিলাম, একদম 1 মাস পরে ওইটা শেষ করেছিলাম। So এরকম করা ট্রাই করেন, অথবা একই দিনে 2টা অথবা 3টার বেশি সাবজেক্ট পড়েন না, এইভাবে আগাইতে থাকেন আর কি। তারপরে দেখা যায়, এরপর আগাইতে আগাইতে দেখবেন যে আপনি আস্তে আস্তে বুঝে গেছেন যে ওই সাবজেক্টের জন্য কি করা লাগবে। কারণ বাংলা ধরেন 1 মাস আপনি বাংলা লিটারেচার 1 মাস আপনি পড়লেন, 1 মাস পড়লেন, 1 মাস পড়ার পরে এরপরে হচ্ছে আপনি কি করেন, এই আপনার যে আছে কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংকে 10 থেকে 40 পর্যন্ত, বা 10 থেকে 40 পর্যন্ত দরকার নেই, 35 থেকে যে নতুন প্যাটার্ন শুরু হয়েছে বা 35 থেকে শুরু হয়েছে, ওগুলো আপনি দেখেন কি কি টাইপের প্রশ্ন আসছে। তখন আপনি ওইখানে একটা অ্যানালাইসিস করার ক্ষমতা অর্জন করতে পারবেন, যে গতবার এটা আসছিল, তারপর হচ্ছে এইবার এমন আসতে পারে। তো আপনি যদি পড়ে এই অ্যানালাইসিস করার ক্ষমতাটা অর্জন করতে পারেন, তাইলে ইনশাল্লাহ আপনি প্রিলিতে টিকে যাবেন। কোশ্চেন অ্যানালাইসিস করার ক্ষমতা খুবই ইম্পর্টেন্ট। সো এর জন্য আপনাকে অনেক পড়তে হবে, যে কোনো একটা সাবজেক্ট অনেক পড়লে আপনি অ্যানালাইসিস করার ক্ষমতাটা অর্জন করতে পারবেন। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমার কথা। ওকে, আর যদি আপনার কোচিং করা খুবই দরকার মনে হয়, তাহলে কোচিং করতে পারেন। ওকে, সো আমার কথাগুলো যে একদম হচ্ছে মানে একদম যে ওহি ওহি টাইপের মানতে হবে এমন কিছু না। সো আপনারা মানতেও পারেন, নাও মানতে পারেন। এটা হচ্ছে আমার মানে হঠাৎ করে আজকে রেজাল্ট দিল, টিকলাম, মন ভালো ছিল, অনেকদিন আমি ইউটিউবে ভিডিও বানাই না, তো মনে হলো আজকে ভিডিওটা বানাই, সবার হেল্প হবে হয়তো। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক।